আমার আজকের আলোচনার বিষয় নির্বাচনের জন্যই মূলত আটকে ছিল। নির্বাচনের আগে মির্জা আব্বাসকে অনেকবারই বলতে শোনা গেছে যে আল্লাহ যেন নির্বাচন পর্যন্ত আমার ধৈর্যটা রাখেন, অর্থাৎ নির্বাচন পর্যন্ত চুপ মেরে থাকার চেষ্টা করে গেছেন অনবরত বিএনপি নেতা মির্জা আব্বাস। বলছিলাম নাসিরউদ্দিন পাটোয়ারি ভার্সেস মির্জা আব্বাসের যে ব্যাপারগুলো আমরা দেখেছি, বিশেষ করে একতরফা মূলত নাসিরউদ্দিন পাটোয়ারিকে কেন্দ্র করে যা কিছু হয়েছে নির্বাচনের মৌসুমে, যে ধরনের অসংলগ্ন কথা আমরা শুনেছি মির্জা আব্বাস সম্পর্কে, যে ধরনের চটকদার কমেডি করে এক ধরনের ভাইরাল হওয়ার চেষ্টা করেছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই ব্যাপারগুলো দৃষ্টিকটু হয়েছে, সমালোচনা হয়েছে এবং অনেকে ট্রল করেছেন। বিএনপি নেতারাও ফলাফলের জন্য অবশেষে এবার নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সত্যি সত্যিই মামলাটা হয়ে গেল। কে করলেন মামলার আদ্যপান্ত, এই মামলার পরে কি হবে? আদালত সমনও জারি করে দিয়েছেন। এরপরে কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রেপ্তার করা হবে, কিংবা এই ধরনের মামলায় কি গ্রেপ্তার করা হয়, কিংবা মামলাটা যদি এনসিপি নেতার বিরুদ্ধে না হয়ে অন্য কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে ঘটতো, তাহলে কি নাসিরউদ্দিন পাটোয়ারি বাইরে থাকতে পারতেন? মানে ওই ব্যক্তি কি বাইরে এই মামলার পরিপ্রেক্ষিতে চলুন জেনে দেখি গণমাধ্যম কি বলছে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলার ব্যাপারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অবশেষে মামলাটা হয়েই গেল। বিএনপির রমনা অঞ্চলের যিনি আহ্বায়ক মানে সভাপতি, তিনি এই মামলাটা করেছেন বলে আমরা শুনেছি। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানে মির্জা আব্বাসের মানহানি হয়েছে, সেই মানহানির মামলা করা হয়েছে। বাংলাদেশে মানহানির মামলা নিয়ে মানে সরকার যদি প্রভাব খাটাতে না চায় তাহলে কিছু হয় না বলেই আমরা সাধারণত জানি। মানহানি মামলাটাই অনেক বড় হতে পারে যদি সরকার বিবেচনাকে তিনি এনসিপির নেতা কি না। গণমাধ্যম প্রথম আলো শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা, সমন জারি। আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়েছে আদালত থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। আজকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়েরের আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম আমির এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ নির্বাচনে ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা আব্বাস, এনসিপির প্রার্থী ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারি বিপুল ভোটে হেরে যান। তিনি নির্বাচনের সময় থেকে বিভিন্ন সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। মামলার অভিযোগে আরও বলা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর ও বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ ৫ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাদী দেখতে পান নাসিরউদ্দিন পাটোয়ারির মানহানিকর বক্তব্যের কয়েকটি অনলাইন মাধ্যমের সংবাদ আকারে এসেছে। এসব বক্তব্য অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয়। এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি ইচ্ছাকৃতভাবে একের পর এক মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে মির্জা আব্বাসের সুনাম এবং রাজনৈতিক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে শিষ্টাচার লঙ্ঘন করেছেন। এই ব্যাপারগুলো বলা হয়েছে। এদিকে বাদীর যিনি আইনজীবী তিনি বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্যটাকে সর্বশেষ কোট করা হয়েছে সেটা হচ্ছে যে তিনি বলেছেন মির্জা আব্বাস প্রমাণিত চাঁদাবাজ। এই বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন বহুভাবে। আমরা কদিন আগে দেখে ছড়িয়ে পড়তে, সেখানে একটা শিশুকে নিয়ে তিনি শুয়ে শুয়ে মিছিল ধরছেন, স্লোগান দেওয়াচ্ছেন সেই শিশুকে দিয়ে, মির্জা আব্বাস, শিশু বলছে চাঁদাবাজ। এই যে ব্যাপারগুলো এনসিপি করেছে, এনসিপির নেতারা করেছেন। হাসনাত আব্দুল্লাহ তারপরে ফেসবুকে সরি বলেছেন, সরি বলে ক্ষমা চেয়েছেন। সরি বলে ক্ষমা পাওয়া যায় কিনা শুধুমাত্র এনসিপি নেতা না হলে অন্য কোনো সাধারণ মানুষ হলে তার কি পরিণতি হতো, কি অবস্থা হতো, এটা এরকম যে কারো বেলায় এক আইন আর একজনের বেলায় আর এক আইন, এই ব্যাপারটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমার মনে হয় যে আইনের শাসন যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সবার বেলাতে একই আইন হতে হবে। মির্জা আব্বাসের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি যা করেছেন কিংবা হাসনাত আব্দুল্লাহ ওই শিশুকে নিয়ে যা করিয়েছেন, সেগুলো যদি সাধারণ নাগরিক হতেন আমি নিশ্চিত তারা জেলে যাওয়া তো মানে খুবই সামান্য ব্যাপার, জেলে তো যেতেনি, তাদের জামিন জীবনেও হতো না, অন্তত বিএনপির আমলে 5 বছরে তাদের জামিন হতো না। কিন্তু এই ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখছি। এই কারণে কি বিএনপি সরকারের থেকেও তারা এনসিপিকে একটা বড় শক্তি মনে করে এক ধরনের ভয় পাচ্ছে, সেটা কি নাকি অন্য মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। হাদি হত্যার একটা বড় টার্নিং ঘটেছে এবং এই টার্নিংয়ে আপনার পত্রপত্রিকা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখছেন ভারতে গ্রেফতার হয়েছে ভারতের স্পেশাল ইউনিট। তারা ওসমান হাদি হত্যার অভিযুক্ত 2 জনকে ভারত থেকে গ্রেফতার করেছে এবং ভারতীয় পুলিশ গ্রেফতার করেছে, সেসব খবরই আমরা পাচ্ছি। কিন্তু ইনফরমেশনটা আরেকটু যদি শক্তিশালী ইনফরমেশন দেওয়া হয়, এর ভেতরে বহু শ্রম ঘাম এবং বাংলাদেশের একটা বড় ক্রেডিট আছে। বাংলাদেশ থেকেই উজ্জ্বল ক্রেডিট আছে এবং বাংলাদেশের গোয়েন্দাদের ক্রেডিট আছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো হন্যে হয়ে ওসমান হাদির হত্যাকারীদেরকে খুঁজছিল এবং ভারত বিরোধী তথ্য বিনিময়, গোয়েন্দা তথ্য বিনিময় সেসবের চুক্তি আরও আগে থেকে আছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার মধ্যে ডিজিএফআই বহু আলোচিত সংস্থা এবং
আপনারা যে কারণে শেখ হাসিনার সময় জানেন তার চেয়ে অনেক বেশি রকম গোয়েন্দা স্বীকৃতি এই সংস্থাটি রয়েছে, যেগুলো ঢাকা পড়ে গিয়েছিল এর আগের সরকারের সময়। সেই স্বীকৃতির মতো একটি ঘটনা। আমাদের হাতে যে তথ্য, আমরা আমাদের সূত্র থেকে যে তথ্য পাচ্ছি এবং আপনার থেকে যেভাবে জানা গেছে এবং নির্দিষ্ট সোর্স থেকে অথেন্টিক্যালি যে ইনফরমেশনটা আমাদের সামনে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কয়েক মাসের অক্লান্ত চেষ্টা ও সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স STF। ডিজিএফআই কর্মকর্তারা হত্যাকারী ফয়সাল ও আলমগীরকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে আইন করার চেষ্টা করছেন। ডিজিএফআই হুট করেই সেটা করেছে, কোইন্সিডেন্ট তা ভাবার কোনো কারণ নেই। ওসমান হাদি হত্যার পর থেকেই বাংলাদেশে ডিজিএফআই এবং সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো তারা মাঠে তৎপর ছিল এবং এটাই স্বাভাবিক, এবং সেই তৎপরতার অংশ হিসেবেই আজকের এই সফলতা। এবং এটাও নিশ্চিত করে বলা যায় যে বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারের সময় যে দেশের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক হয়েছিল, আজকে হয়তো নির্বাচিত সরকার এসছে এবং আমাদের যেই স্পেশাল গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদেরও নিশ্চয়ই নির্বাচিত সরকারের সেই অনুকূল পরিবেশে কাজ করার ভিন্নতা এসছে। আমি জানি না ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় থাকলে এটা সম্ভব হতো কিনা। নিঃসন্দেহে এর ভেতরে একেবারে সেই শার্লক হোমস বা তিন গোয়েন্দা টাইপের অনেক 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 নাটকীয় চ্যালেঞ্জিং বিষয়ে তারা শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেছেন। খবরটা ছিল এরকম, ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানিয়েছে তারা শরীফ ওসমান হাদি হত্যার সাথে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে। একটি বিবৃতিতে তারা জানিয়েছে যে বাংলাদেশ দুই নাগরিক বাংলাদেশের চাঁদাবাজি হত্যা সহ গুরুতর অপরাধ করে দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। এমন গোপন নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। তথ্য নিশ্চয়ই আমরা যেটা বলছি যে আমাদের ডিজিএফআই পক্ষ থেকে তথ্য দেওয়া হয়েছে। বনগাঁ থেকে আটক দুজন হচ্ছেন পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন। আলমগীর মোটরসাইকেল চালাচ্ছিল, ফয়সাল শুটার। এখন পর্যন্ত এই তথ্যই আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেনেছেন ফয়সাল করিম মাসুদ আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে এবং পরে সেখান থেকে পালিয়ে যায়। এমনটাই জানানো হয়েছে সেই প্রেস বিজ্ঞপ্তিতে। সেখানে আরও বলা হয়েছে যে ভূখণ্ডে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘুরে অবশেষে বাংলাদেশে ফিরে আসার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁয়ে আসে বলে জানা গেছে। নিশ্চয়ই এই জায়গাটায় মানুষের মনের মধ্যে একটা দুশ্চিন্তা বা টেনশন কাজ করবে। এরা আবার বাংলাদেশে ফিরে আসতে চেয়েছিল এবং প্রথম থেকে সবাই জানাচ্ছে যে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে তারা বাংলাদেশে আবার পশ্চিমবঙ্গ থেকে নানান তথ্য পাওয়া যাচ্ছে, নানান সূত্র জানা যাচ্ছে। আমি জানি না বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা কৃতিত্বের সাথে এই কাজ করেছেন, এবং এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে দুইটি দেশ যখন এ ধরনের গোয়েন্দা তথ্য বিনিময় করে, সন্ত্রাসবাদ বিরোধী তথ্য বিনিময় করে, তখন এরকম সফলতার মুখ দেখা যায়। প্রশ্ন হচ্ছে আমার কাছে, বা আমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, এই ফয়সাল মাসুদ বা আলমগীর, আমাদের মনের মধ্যে অনেকের কাছে প্রশ্ন আছে। এই প্রশ্ন ইনকিলাব মঞ্জেরই জুমা সে তুলেছিল। তার একটা বক্তব্য মনে আছে যে ফয়সাল ওসমান হাদিকে যারা হত্যা করেছে, এই হত্যাকারীরা তার জানাজার 1 নাম্বার এবং 2 নাম্বার সারিতে ছিল। আমি জানি না জুমা কি মিন করতে চাইছেন, তবে ফয়সাল বা আলমগীর কেন, তারা কি শুধুমাত্র তাদের কোনো একটা ব্যক্তিগত প্রয়োজনে হত্যা করেছে, নাকি তাদেরকে দিয়ে কেউ করিয়েছে? পশ্চিমবঙ্গে থেকে কিন্তু নানান রকম তথ্য আসছে। বাংলাদেশে বিভিন্ন সংগঠন এবং নাম করা একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের দিকে ইঙ্গিতমূলক তথ্য আসছে পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়া এবং ভারতের। সেখানকার ইভেন এই যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যেটা সেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের কিছু তথ্যর কথা সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে ভারতের, এবং তা ছড়িয়ে গেছে বাংলাদেশেও। বলা হচ্ছে যে বেশ কয়েকটি নাম, বিভিন্ন নাম করা সংগঠনের এ টিম বি টিমের নাম এসছে, এবং খুব স্পর্শকাতর একটা জায়গার নাম আসছে যে এইসব জায়গার লোকজন ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমরা ডিজিএফআই সেই সাথে বন্ধুপ্রতিম দেশ হিসাবে ভারত এদেরকে গ্রেফতার করেছে, নিশ্চয়ই দ্রুত ফিরে আনা হবে। কিন্তু সঙ্গে সঙ্গে আমরা এটিও প্রত্যাশা করি যে এদের পেছনে কে, কোন শক্তি, কারা ওসমান হাদিকে করেছে, তারা বাংলাদেশের এই একটা সাংঘাতিক আলোচিত ঘটনার নির্বাচনের মুখে জন্ম দিয়েছে, তাদের উদ্দেশ্য। বড় ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা এসেছে ভারত থেকে। প্রফেসর ইউনূসের সরকার পরিবর্তনের পরে একটা বড় চমক আসলো ভারত থেকে। সেই চমকটা হলো গত 12ই ডিসেম্বর ওসমান হাদিকে যারা গুলি করেছিল এবং 18ই ডিসেম্বর যার পরিপ্রেক্ষিতে ওসমান হাদির মৃত্যু হয়েছিল, সেই আসামি দুজন মাসুদ, ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার হয়েছে। এই মুহূর্তে এর চাইতে বড় খবর আর হতে পারে না। ভারতের পুলিশ নিশ্চিত করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং নাটকীয় এই গ্রেপ্তারের অভিযান ব্যাপারে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ তারা নিশ্চিত করেছে। চলুন একটু ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি ভারতে কিভাবে গ্রেপ্তার হলেন ওসমান হাদিকে গুলি করার অভিযোগে অভিযুক্ত প্রধান দুই আসামি ফয়সাল মাসুদ, এবং কোথায় আছেন, বাংলাদেশে ফেরত আসবেন কিনা, তাদেরকে পাঠানো হবে কিনা, এবং বাংলাদেশে যদি পাঠানো হয় তাহলে রিমান্ডে নিয়ে ওসমান হাদির মৃত্যুর প্রকৃত রহস্য আমরা অতঃপর জানতে পারবো কিনা। কারা মেরেছিল, কোন স্বার্থে মেরেছিল হাদিকে, সেটাও আমরা এবার বোধহয় জানতে পারবো। চলুন মূল আলোচনায় যাই, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম ওসমান হাদিকে ডিসেম্বরের 12 তারিখে দুপুরবেলায় গুলি করেছিল যে দুইজন মোটরসাইকেলে আরোহী, সেই দুজন অভিযোগ করা হচ্ছে তারাই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, যারা ওই দিনই রাতে সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। আজকে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ তারা নিশ্চিত করেছে যে ভারতীয় বনগাঁ এলাকা থেকে, বনগাঁ সীমান্ত থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এবিপি আনন্দ এটাও বলছে যে দেশে ফেরত যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবিপি আনন্দের নিউজের থেকে লাইভ থেকে সামান্য একটু শুনে আসুন, তাহলে বুঝতে পারবেন যে তারা নিশ্চিত করছে যে এই গ্রেপ্তারটা হয়েছে। গতকালকে রাত্রিবেলা গোপন সূত্রে খবর পায় একটা, যে বনগাঁ সীমান্ত সেই জায়গায় দুজন বাংলাদেশি তারা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করে সেখান থেকে তারা রয়েছেন, এবং সেই মতো সেই খবর পাওয়ার পর দুজন, যেটা কারা, তাদের দুজনকে আটক করার পর যখন জানতে পারেন বেঙ্গল পুলিশ এসটিএফ, কারণ ইতিমধ্যে তাদের ছবি সার্কুলেট করা হয়েছিল, বিভিন্ন জায়গায় জানানো হয়েছিল, সেখান থেকে জানা যায় যে এই দুজন আর কেউ না, এই দুজন হচ্ছে একেবারে ওসমান হাদি খুনের ঘটনায় যে প্রধান দুই অভিযুক্ত, যার মধ্যে ফয়সাল করিম মাসুদ, অন্যদিকে আলমগীর হোসেন। দর্শক, এবিপি আনন্দ যেটা বলার চেষ্টা করছে ভারতীয় পুলিশের তরফ থেকে, সেটা হচ্ছে যে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়নি, তবে তাদের গ্রেপ্তারে এক ধরনের অভিযান ছিল। প্রথমে গ্রেপ্তার করা হয়, তারপরে চিহ্নিত করা হয় যে এরাই সেই দুইজন যারা হাদিকে মেরে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছে। এদিকে যেটা বলা হচ্ছে, ছাত্রনেতা ওসমান হাদির মামলায় পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার এই দুইজন, সেই দাবি করা হচ্ছে। গুরুতর এই অপরাধের পর দুই বাংলাদেশি নাগরিক দেশ ছেড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতের বনগাঁ সীমান্ত এলাকায় আত্মগোপনে যাওয়ার চেষ্টা করছিল, যেটা এবিপি আনন্দ জানিয়েছে। এই তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ অভিযান চালায়। অভিযানে গত রাতে এই ঘটনাটা ঘটে, যদিও খবরটা আমরা এইমাত্র পেলাম। মধ্যরাতে বনগাঁ এলাকা থেকে এই দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, অন্যজন আলমগীর হোসেন। এসটিএফ সূত্রে জানা গেছে মাসুদ ও আলমগীর হোসেন মিলে বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদিকে হত্যা করে পালিয়েছে। পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে। সেখান থেকে সুযোগ পেলে আবার বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা ছিল তাদের। এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। পুলিশ হেফাজতে এখন জিজ্ঞাসাবাদ করা হবে। ফয়সাল করিমের বাড়ি ঢাকায়। এই গ্রেপ্তারের পরে কলকাতা পুলিশ থেকে এটাও বলা হয়েছে গণমাধ্যমকে যে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যোগাযোগ করে তাদের পরিচয় সবকিছু নিশ্চিত করা হচ্ছে। এখন ব্যাপারটা আমার মনে হয় যা দ্য এন্ড হতে চলেছে। যদি এই দুইজন সত্যি অপরাধী হয়ে থাকেন, তাহলে বন্দি প্রত্যার্পণ চুক্তিতে বর্তমান সরকার যেহেতু ভারতটায় আছে এবং জোড়া লাগিয়ে ফেলবে, সুতরাং খুব সহজেই ভারত তাদেরকে বাংলাদেশের হাতে তুলে দেবে। যদি বাংলাদেশের হাতে ভারত তাদেরকে তুলে দেয়, তাদেরকে জিজ্ঞাসাবাদে তথ্য বেরিয়ে আসবে, কিংবা কলকাতা পুলিশও তাদেরকে জিজ্ঞাসাবাদে মূল তথ্য বের করে যদি আনতে পারে যে এরা যদি সত্যিই ওসমান হাদিকে গুলি করে থাকে, তাহলে কাদের নির্দেশে, কাদের অর্থায়নে, কাদের পরিকল্পনায় এই কাজটা তারা করেছে, কাদের স্বার্থে করেছে। হাদিকে মারলে নির্বাচনের আগে কিংবা নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই হাদিকে মারলে নির্বাচনের ব্যাপারে কারা লাভবান হতে পারে, কিংবা নির্বাচন বানচালের কোনো ব্যাপার ছিল কিনা, নির্বাচনে বিশেষ সুবিধা নেওয়ার ব্যাপার ছিল কিনা, হাদিকে হাদির কাছের মানুষরাই মেরেছিল কিনা, নাকি হাদিকে আওয়ামী লীগ মেরেছে, নাকি হাদিকে অন্য কেউ মেরেছে, মানে এই ব্যাপারগুলো হাদিকে মারার পরে এই অভিযোগ করা হয়েছে যে হাদিকে মির্জা আব্বাস মেরেছে, এই ধরনের অদ্ভুতরে খবর আছে। আবার অন্য অনেক পক্ষ থেকে দাবি করা হয়েছে হাদিকে যারা তৈরি করেছে তারাই হাদিকে মেরেছে এবং হাদিকে তাদের মানে জীবিত হাদির চাইতে মৃত হাদিকে তাদের বেশি প্রয়োজন ছিল, যেটা নিয়ে অনেক রাজনীতি করা যেত। এবং সেই রাজনীতির একটা চেষ্টা আমরা তার মৃত্যুর পরের দিন মানে জানা যায় আমরা দেখেছিলাম। মৃত্যুর রাতে প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দিয়ে এক ধরনের মানে অন্যরকম অবস্থা দিন একটা পরিকল্পনার কথা আমরা শুনেছিলাম যে কোনো একটা পক্ষ হাদির জানাজাকে কেন্দ্র করে, হাদির লাশটাকে ব্যবহার করে বিপ্লবী সরকার গঠন করার স্বপ্ন দেখছে। যদিও বাংলাদেশ সেনাবাহিনীর সচেতনতায়, তিন বাহিনীর সচেতনতায় এবং বিএনপির রাজনৈতিক বিচক্ষণতায় সেই চেষ্টা ভণ্ডুল হয়ে গিয়েছিল। এখন অবশ্যই বের করতে হবে, যেহেতু আসামিদের ধরা হয়েছে, তারা যদি সত্যিই প্রকৃত আসামি হয়ে থাকে বের করতে কাজটা করেছিল। এবং হাদির ঘনিষ্ঠ অভিযোগ আছে ফয়সাল মাসুদ, তিনি ছাত্রলীগের নেতা ছিলেন এক সময়। ছাত্রলীগের নেতা কিভাবে হাদির সঙ্গে এত ঘনিষ্ঠ হলো, এই ঘনিষ্ঠ করার পেছনে কারা ভূমিকা পালন করেছিল, কারা এই বড় ছকটা তৈরি করেছিল, সেগুলো আমাদের জানা খুব দরকার। দর্শক, ওসমান হাদির এই মৃত্যুর সঙ্গে যারা জড়িত, অভিযুক্ত, তারা গ্রেপ্তার হয়ে কেউ কেউ কি তাহলে এখন একটু ভয়ে থাকবেন? কারো কারো কি থলের বিড়াল বেরিয়ে যেতে পারে? আসসালামু আলাইকুম। পরবর্তী নিউজ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এবং আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।